এরা তো দেখায় না। বিরাট কোহলি সবসময় মালা চ্যান্টিংয়ের হ্যাঁ মানে চ্যান্টিং মালা নিয়ে ঘোরে। হুম রজনীকান্ত কেউ জানে কি না জানি না, নিজে ক্রিয়া ও একজনের বউ, এই লাইফে ব্যাচেলার। হ্যাঁ, এইখানে এসে কি হলো, এরকম এমন কিছু করে দিল, মানে নিজেই ওর লাইফে আসলো, এসে ওর ফাঁদে মানে প্রেমের ফাঁদে ফেলে ছেলেটা ভালোবেসে সমস্ত কিছু করে এরকম অ্যালিগেশন। কিরকম চিকিৎসক? আয়ুর্বেদিক চিকিৎসক প্লাস একজন হিলার ছিল। আমরা তো এক ধরনের হিলার, ও আর এক ধরনের হিলার। ও পুজো পাঠ করে সমস্ত কিছু করে ওর মন্ত্র জপের মাধ্যমে সেই সময় ওর দাদাকে বাঁচিয়ে রেখেছে। আমি স্বীকার করছি যে আমার অতটাও হয়তো ইনটিউশন পাওয়ার নেই ভগবান শ্রীকৃষ্ণের মতো যে আমি দেখতে পাবো, কিন্তু তার কোনো না কোনো জন্মে সে পাপ করে, যেখানে হার্ট চক্র আর স্বাধিষ্ঠান চক্র, এই দুটো চক্রকে যদি ঠিকঠাক করে রেখি শিখে হিল করা হয়, তার যে লাভ লাইফ বা সাংসারিক লাইফ বা ধরো এই কারো ডিভোর্স হবে এরকম একটা ব্যাপার, যদি এই স্বাধিষ্ঠান চক্রকে হিল করা যায় বা রিলেশনশিপে কোনো যদি প্রবলেম হয়, দুটো চক্রকে হিল করলে ঠিক। যে ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলেছে না, আমাদের সোলটা মরে না, সোলটা শুধু চেঞ্জ হয়। হ্যাঁ, জন্মর যে ইয়েটা, নামটা চেঞ্জ হয়। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। থাম্বনেল দেখেছেন তাই জন্যই ক্লিক করেছেন, পিএলআর স্টোরিজ। আজকে আমাদের সাথে আছে অনির্বাণ আচার্য। অনির্বাণ দা না এত ভালো একজন পিএলআর, মানে একটা আর্টিস্ট, মানে একজন এত ভালোভাবে বুঝিয়েছে যে রেকি হিলিং এবং পিএলআর কতটা এক, এবং এটার দ্বারা এটা করা যায়, এটার দ্বারা এটা করা যায়। এবং পুরো পডকাস্টে একটা খুব মজার ব্যাপার আছে, যেটা হচ্ছে পিএলআরকে কিভাবে আমরা যদি পিএলআর করি, মানে কি পিএলআরকে আলাদা করে কি বলবো, মানে আপনারা দেখেছেন পডকাস্ট, এত লোকের পডকাস্ট দেখেছেন, আমার যেমনি সুপ্রিয়া লাহিড়ী, রিনিতাদি, এবার যে অনির্বাণ দা আমাদেরকে বলবে যে এই রেকির দ্বারা কি করে পিএলআরটাকে আমরা ব্যালেন্স করতে পারি, বা পিএলআর দেখার পর আমরা কিভাবে সেই মানুষ বা সেই পার্সনগুলোকে ভালো রাখতে পারি। তো বেশি দেরি করবো না, যেভাবে অনির্বাণ দা আমাকে কন্ট্যাক্ট করেছে, যে নাম্বারটা দেখে সেই নাম্বারটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবং ব্লিঙ্কও করছে, সেই নাম্বারে আপনাদেরকে কল করতে হবে। এখানে এসে আপনাদের কোনো স্টোরি বা যেটাতে আপনি ভালো সেটা বলতে পারেন, বা প্রমোশনাল কোনো ভিডিও করতে চান, তার জন্য অলওয়েজ ওয়েলকাম ডাইরেক্ট অনির্বাণ দার কাছে। কেমন আছো দাদা? একদম খুব ভালো, খুব ভালো। আর আজকে যে আমাদের টপিকটা আছে যে পাস্ট লাইফের ব্যাপার নিয়ে এবং রেকির ব্যাপারটা নিয়ে, দাদা আমি তোমার কাছে প্রথম প্রশ্ন যেটা রাখবো, বা দর্শকদের আশা করি সেরকমই একটা প্রশ্ন তারাও শুনতে চাইবে, বা উত্তরটা সেরকম শুনতে চাইবে, যে রেকির সাথে পাস্ট লাইফ কোনো সম্বন্ধ আছে কিনা, এটার ব্যাপারে একটু বলবে। আর একটা হচ্ছে, তুমি কি এটা বুঝতে পারো রেকির দ্বারা যে, ধরো আমার কি কোনোদিনও পাস্ট লাইফ হয়েছিল, বা আমি যদি এই রেকিটা শিখি তাহলে কি আমি বুঝতে পারবো যে আমার কি কোনো পাস্ট লাইফ আছে কিনা? আচ্ছা, তুমি তোমার মতো করে বলো। আচ্ছা, প্রথম কথা, রেকির মাধ্যমে পাস্ট লাইফের কথা যেটা বললে, সেটা অত সহজে যে প্রথম যারা বিগিনার্স হয় তারা সহজে বুঝতে পারবে না। যত হায়ার লেভেলে মানে উঠবে ধীরে ধীরে, তখন সেটা বোঝা হবে। প্রথম কথা, রেকির কথার মানে আগে তোমাকে বুঝতে হবে। রেই আর কি দুটো শব্দ। রেই কথার মানে হচ্ছে মহাজাগতিক, আর কি কথার মানে হচ্ছে প্রাণশক্তি, অর্থাৎ মহাজাগতিক বিশ্বব্যাপী প্রাণশক্তি। এই শক্তিটা আমাদের শরীরের মধ্যে, মানে গুরু প্রদত্ত যে বিদ্যাটা, মানে গুরু যখন অ্যাটিউনমেন্ট দেয়, এই অ্যাটিউনমেন্টের মাধ্যমে এই দীক্ষাটা দেয়া হয়। এই দীক্ষাটার মাধ্যমে আমরা যে শক্তিটা পাই, তার মাধ্যমে প্রথম যেটা আমরা বিগিনার্সরা পাই, যেটা সবাই পাবে, সেটা হচ্ছে টাচ ট্রিটমেন্ট, মানে স্পর্শ করে চিকিৎসা। এইবার এটার ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি হয়, বা উসুই হোলিফায়ার যেটা, সেটা দুদিনেই এই কোর্সটা করানো হয়। সেই দুদিনে তোমার ডিস্টেন্সেও করতে পারবে। ডিস্টেন্সের মাধ্যমে কি করে করতে পারবে? ডিস্টেন্সের মাধ্যমে এইটা করতে পারবে যে তোমার আধ্যাত্মিক, মানসিক, শারীরিক এবং সম্পর্কের দিকে যে যে সমস্যাগুলো আছে, এমনকি ডক্টর যে রোগগুলো ঠিক করতে পারছে না, হ্যাঁ, ধরো এরকমও তো হয় কৌশিক, যে মানে তুমি শুনেছো কি না জানি না, ডক্টর ওষুধ প্রেসক্রাইব করছে, বা ধরো এরকম হচ্ছে অনেক তোমার এরকম হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করছে। পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে তোমার এই জায়গাগুলো
রিকভারি হচ্ছে না, তখন কি হয়, আমরা ওই রেইকিতে একটা সুন্দর জিনিস আছে যেটাকে বলা হয় বায়োসেন্স স্ক্যানিং। আমার হাত স্থেথোস্কোপের মতো হয়ে যাবে। এই পদ্ধতির মাধ্যমে আমি বুঝতে পারবো রোগীর শরীরে বা যে হিলিং নেবে হুম তার শরীরে কি কি সমস্যা আছে, সেই জায়গাটা দিয়ে তার রিপোর্ট বা কোনো কিছু নিয়ে আইডেন্টিফাই করে সেই জায়গাটা হিল করা যায়। হ্যাঁ, এটা ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি স্টুডেন্টরা করতে পারে। হুম, মানে তুমি এটা শেখাও? এটা আমি অবশ্যই শেখাই। ওকে ওকে, মানে যে নাম্বারটা আমাদের বাদিকে চলছে হুম সেই নাম্বারে যদি তোমাকে কল করে কেউ যদি শিখতে চায়, হুম অবশ্যই শিখতে পারবে। মানে কদিনের কোর্স এটা গুলো একটু বলবে? তোমার যদি কেউ ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি ফর হোম মানে বাড়িতে গিয়ে শেখে বা আমার কাছে এসে শেখে, সেটা 2 দিনের কোর্স। ওকে। আর যদি অনলাইনে শেখে হুম। সেটা 4 থেকে 5 দিনের একটা কোর্স হয়। হুম হুম। এই ওকে। না, এই যে জিনিসটা যে তুমি বলছো 2 দিন 4 দিন 5 দিন, হুম তো তারা যদি শিখে তারাও যদি হিলিং করা শুরু করে দেয়, হুম তাহলে সেটা কি মানে অ্যাপ্রোপ্রিয়েট হয়? মানে তোমার তো এটা 1 দিন 2 দিন বা 5 দিনের না, তো এটা তো কয়েক বছরের একটা সাধনা। প্রথম কথা, তুমি একটা খুব ভালো প্রশ্ন করলে। প্রথম কথা এটাই আমি বলতে চাই, এই মানে পাথে যখন আমি এসছিলাম প্রথম, সেম আমারও এরকম মনে হয়েছিল। আমি একটা আর্ট কলেজ পাশের ছেলে। হুম আমি চাঁদপাড়া বেঙ্গল ফাইন আর্টস কলেজ থেকে পড়াশোনা করেছি। তারপরে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতাম। তাহলে আমি এই পথে কেন আসবো? নিশ্চয়ই তো কোনো রিজন আছে না? হুম এই রিজনের জন্যই আমি এই পথে এসেছিলাম। প্রথমে শুনেছিলাম যে স্পর্শ করে কে ঠিক হয়? হ্যাঁ মানে ঠিক হয় কিনা আদৌ জানি না। আমার স্যার প্রথমে যেটা বলেছিল আমাকে যে, "অনির্বাণ তুমি দেখবে, তুমি বৃষ্টি থামাতে পারবে।" আমি, তাই? এটা কি মানে সত্যিই কি হয়? আচ্ছা। তারপরে যেটা বলেছিল, "তুমি ইলেকট্রনিক্স গ্যাজেটে দিতে পারবে।" আচ্ছা, ভালো কথা। গ্যাজেট খারাপ হয়ে গেলে কোনোদিন কি হয়? আমার দুটো এর মধ্যে তুমি যদি চাও আমি দুটো এক্সপেরিয়েন্সও বলতে পারি আমার। হুম তো আ এরকম হয়েছিল, তার জন্যই আমি শিখেছিলাম। আর আমার একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে রিলেশনশিপ নিয়ে আমার একটা খুব, খুব বাজে রকম আমি হার্ট হয়েছিলাম। যার জন্যেই আমি মানে রেইকিটা নিয়েছিলাম। আমি ১ম এ কিচ্ছু জানতাম না। তারপরে রেইকি করার পর আমি আমার জীবনে মিরাকিউলাস মানে ভাবে চেঞ্জ হতে থাকলো আমার। আজকে তোমার সামনে বসে আমি পডকাস্ট করছি সেই জন্য। ওকে। আমি কি যাকে দেখতে পাচ্ছি সেই তাকেও মানে এরকম বিচ্ছেদের জন্য কারণে সেটাই, নাকি এর আগে এরকম কোনো বিচ্ছেদের আমার ব্যাপার হয়েছে? আগে মানে বিচ্ছেদ হয়েছিল একটা। মানে সেটা কি ওরকমই একটা কোনো কারণের জন্য? হ্যাঁ, 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 হ্যাঁ। ওই কারণের জন্যই মানে আমার মানে এই পথে আসা, যে আমি ঠিক হব কি করে? আজকালকার দিনে তুমি দেখো না কৌশিক, মানে রিলেশনশিপ হিলিং করা এই কারণেই, হুম ধরো রিলেশনশিপে তো প্রচুর ব্রেকআপ হয়, হুম হুম হবেই। তো একটা মানুষের রিকভারি করতে ১ থেকে ২ বছর লেগে যায়। হুম কারোর সারা জীবনে হয় না। অনেকে দেখছো আমাদের ছেলে বা মেয়েদের মধ্যে অনেকে পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। হুম মাথার ডিস্টার্বেন্স চলে এসছে, কেউ রিহ্যাবে চলে যায়। হুম হুম তাহলে তাদের যে সমস্যাগুলো তুমি কি করে সর্ট আউট করবে? হুম? রেইকিতে এমন একটা পদ্ধতি শেখানো হয়, সেখানে তোমার এই দুটো চাকরা, যেখানে হার্ট চাক্র আর স্বাধিষ্ঠান চক্র, হুম এই দুটো চক্রকে যদি ঠিকঠাক করে রেকি শিখে হিল করা হয়, হুম তার যে লাভ লাইফ বা সাংসারিক লাইফ বা ধরো এই কারোর ডিভোর্স হবে এরকম একটা ব্যাপার, যদি হুম এই স্বাধিষ্ঠান চক্রকে হিল করা যায় বা রিলেশনশিপে কোনো যদি প্রবলেম হয়, এই দুটো চক্রকে হিল করলে ঠিক হয়ে যাবে হুম একদম ভালোভাবে। কিন্তু এটা ঠিক যে হিল করতে থাকতে হবে। অনেকেই এটা ভাবে যে মানে আরেকটা কথা আমি বলব, এটা বলা বাহুল্য। সবাই বলে, "স্যার বা দাদা হিলিং করছি, হিলিং করাচ্ছি, এটা কি ২ দিনে ঠিক হয়ে যাবে?" এটা কিন্তু নয়। ফল তুমি যত দিন খাবে, ফলের মানে মানে ভালো যে গুণগতটা তুমি পেতে থাকবে। হুম আর যেই তুমি ছেড়ে দেবে না, তোমার গুড হ্যাবিট গুলো ছেড়ে দেবে, তুমি মানে অপারভাবে তুমি আবার তলিয়ে যাবে অতল সাগরে। ওই জন্যে ভালো জিনিসটাকে ধরে রাখতে হয় সবসময়, আমরা হুম। জানি। তো এই রিলেটেড কিছু যদি ঘটনা তুমি রাখো আমাদের দর্শকদের জন্য। হ্যাঁ আচ্ছা। দাদা, এটাতে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমরা তো কথা বলছিলাম পিএলআর এর ব্যাপারটা নিয়ে। হুম। এই পিএলআর ব্যাপারটা একটু রাখো না, তাহলে আমরা একটা কোনো ঘটনায় ঢুকবো তাহলে। আচ্ছা। পিএলআরটা কি যদি তুমি? পিএলআরটা দেখো, পিএলআর তো পাস্ট লাইফ রিগ্রেশন প্রথম হুম কথা। হুম হুম। পিএলআর আমি করাই প্রথম। হুম এবং পিএলআর থেরাপিস্টদের মানে একটা কাজ খুব ভালো, যাদের ধরো
মানে প্রথম কথা আমাকে জানতে হবে সে কেন পূর্বজন্মে যেতে চায়, হুম 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 এটা আমাকে দেখতে হবে প্রথমে। তো না হলে তো সে যদি রিজনটা না বলে আমাকে, সে হুম যদি আমাকে ওই ট্রমাটিক্যাল ব্যাপারটা না বলে, হুম হুম, তাহলে তো তাকে নিয়ে যেতে পারবো না। ওই জন্য তার মানে সম্মতিটা গ্রাহ্য করতেই হবে প্রথমে। এইবার আমি প্রথমে দেখব যে এই যে পিএলআর এর ব্যাপারটা, পিএলআর আমি একটা আমার ক্লায়েন্টের যেটা আমার সবসময় মনে থাকবে এই ব্যাপারটা, হুম। মানে খুব একটা মানে ভালোভাবেই রেকি দিয়ে হিল হয়েছিল পিএলআর করিয়ে। পিএলআর করার পরেও কিন্তু হিলিং প্রসেস থাকে, পিএলআরেও কিন্তু হিলিং প্রসেস আছে, হ্যাঁ হ্যাঁ। তারপরেও একটা হিলিং প্রসেস থাকে হুম যে এই জীবনে কি করে পরবর্তীতে ঠিক হওয়া যায়। এর পরেও আমি রেকি দিয়ে তাকে হিল করেছিলাম। তো কারণটা আমি বলি, আমার একটা ক্লায়েন্ট ছিল মধ্যমগ্রাম বাড়ি। হুম মধ্যমগ্রামে সেই ক্লায়েন্টটার মানে আমাকে বলেছিল যে সে না তার দাদার মৃত্যুটা খুব কাছ থেকে দেখেছে। কিরকম মানে সে খুব কাঁদতো ৪ বছর ধরে। এবার তার মা বাবা দুজনেই আমার কাছে নিয়ে এসছে যে দেখুন স্যার, এরকম এরকম ব্যাপার, আমার ছেলেটা, আমার এই বড় ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পর আমার এরকম এরকম ব্যাপার। তো আমার প্রচণ্ড মানে ও সুইসাইড করতে যাবে, ও আর থাকতে পারছে না, এরকম কেন হয়, কি কারণে হয়, ও সারাদিন কাঁদতে থাকে দাদা দাদা করে, হুম কেন এটা হয়েছে? হ্যাঁ, এর কোনো কি কোনো সলিউশন আছে? ডাক্তার কোনো রোগ ধরতে পারছে না। ও শুকিয়ে একদম আম রোগা হয়ে গেছে পুরো। ডাক্তার কেন রোগ ধরতে পারছে না? একটু যদি করেন। ঠিক আছে। তা আমি যখন পিএলআর করলাম, পিএলআর করার পরে কৌশিক, তোমাকে কি বলবো, সে অজস্র মানে মানে এমনভাবে কাঁদছে না, মানে বলার মতো না। ও দেখতে পেল এই জন্মে যে ওর দাদা, আগের জন্মে সে ওর বাবা ছিল। আগের জন্মে ওর বাবা ছিল। আর এই জন্মে ওর বাবা, সে আগের জন্মে ওর বড়দা ছিল। মানে ওকে। এইটা কি বলতো, এটা হচ্ছে সোল। ওই যে ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলেছে না, হুম। আমাদের সোলটা মরে না, না। সোলটা শুধু চেঞ্জ হয়। হুম হ্যাঁ, জন্মর যে ইয়েটা, নামটা চেঞ্জ হয়, কিন্তু এই সোলটা তো চেঞ্জ হয় না। হুম সোলটা তো এসছে ওর কাছে। আর আরেকটা ব্যাপার হয়েছে, যে ওই মৃত্যুটা দেখেছে, যে ভাই মানে এরকম প্রবলেম মানে ট্রমাটাইজ ব্যাপারে আমার কাছে এসছিল, ও এই জন্মে ডাক্তার। আগের জন্মে ও একজন ভালো চিকিৎসক ছিল। আগের জন্ম কিরকম চিকিৎসক? আয়ুর্বেদিক চিকিৎসক, হুম হুম প্লাস একজন হিলার ছিল। আমরা তো এক ধরনের হিলার, ও আর এক ধরনের হিলার। ও পুজো পাঠ করে সমস্ত কিছু করে ওর মন্ত্র জপের মাধ্যমে সেই সময় ওর দাদাকে বাঁচিয়ে রেখেছিল। ও, ওর দাদা সেই সময় মারা যেত, একটা মানে ভালো ফ্যাজাইল ডিজিজ হয়েছিল, মানে যেটা ডাক্তার বলেছিল বাঁচবে না। সেই মন্ত্র জপের মাধ্যমে, সেই চ্যান্টিং এর মাধ্যমে ওর দাদার আমি যতদূর দেখেছিলাম ৯৮ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিল। এমনকি ও এমনভাবেই সবকিছু করে দিয়েছিল যাতে ও মানে কিরকম মানে যে দাদাটা এই জন্মে মারা গেল, সেই ও তো বাবা ছিল আগের জন্মে। হুম হুম ওর বাবা আগের জন্মে এত ভালো কাজ করে রেখে গেছে, হ্যাঁ, এই জন্মে এসে সেই দাদা মানে যে বাবা ছিল, হুম হুম এই জন্মে এসে আর ভালো কাজ করতে পারেনি মিরাকিউলাস ভাবে। ওই মানে এই জন্মে যে দাদা মারা গেছে, হুম সে না প্রচন্ড পরিমাণে মদ খেত। আর একটা কথা জানলে তুমি শকড হবে, ওই যে দাদাটা যে মারা গেছে, যে আগের জন্মে ওর বাবা ছিল, সে সুইসাইড করে মারা গেছে। হুম, কেন মারা গেল সুইসাইড করে? না, আমার কাছে খুব অবাক লাগছে যে মানুষটা আগের জন্মে এত ভালো মানুষ ছিলেন হুম, এবং মানুষের হেল্প করতেন, সে এই জন্মে এসে এরকম হতেই করছে। পারে এরকম। কারণটা কি? কারণটা দেখো, আমরা তো সবসময় শুনেছি তুমি যদি এই জন্মে ভালো কাজ করো পরের জন্মে তোমার আরো ভালো হতে পারে। না এইটা সবসময় উচিত নয়। আজকে তুমি দেখো, আমরা তো এই জন্মেও কিছু কিছু রিটার্ন মানে ভালো জিনিসের রিটার্ন কি এই জন্মে ভালো জিনিস পাই? তারও আগের জন্ম দেখতে হবে। হুম দ্রৌপদীকে যখন দ্রৌপদীর ১৬৬টা জন্ম না ৬৫টা জন্ম দেখা হয়ে গেছে, হুম ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বলছে তুমি আর একটা জন্ম দেখছো না, তোমার ঠিক আগের জন্মটা দেখো। তো ওই জন্যে আমি স্বীকার করছি যে আমার অতটাও হয়তো ইনটিউশন পাওয়ার নেই
ভগবান শ্রীকৃষ্ণের মতো যে আমি দেখতে পাবো, কিন্তু তার কোনো না কোনো জন্মে সে পাপ করেছিল। আমি ২-৩টে জন্ম দেখেছি, কোনো কিছু করেনি। তারও আগে যদি যাওয়া হতো, সে কোনো না কোনো পাপ করেছিল, হুম। যার জন্যেই এইটাও ক্যারি ফরওয়ার্ড হয়ে এসছে এবং তার এরকম মৃত্যুবরণ করতে হয়েছে। যার জন্যেই সেটা কি হলো, এমন কি তুমি কি কৃষ্ণের কথা বলছো? হ্যাঁ, কৃষ্ণ তো অভিশাপ পেয়েছিল। না কৃষ্ণের কথা বলছি না, আমি ও। দ্রৌপদীর কথা হ্যাঁ, বলছি। দ্রৌপদী, হ্যাঁ। ও হ্যাঁ, তারপরে সবচেয়ে বড় ব্যাপার এই যে এই জন্মে যে যখন মারা গেল সে, হুম। আমাকে ভাইটা কাঁদছে আর বলছে, আমি ওর মাকে পাঠিয়ে দিয়েছিলাম আর একটা ঘরে, ওর মার সামনে তো বলতে পারবে না। বলছে, দাদা তুমি জানো আমাকে সবাই পাগল পাগল বলে, আমি দাদার সাথে কিন্তু সবসময় কথা বলি। ইভেন সত্যি ওটা কথা বলতো। কেন? ও রাত্রি 4টের সময় স্বপ্ন দেখছে দাদার কোলে ও বসে রয়েছে, দাদা পুরো সাদা, হুম। ছেলেটাকে ও মানিক বলে ডাকতো। বলছে, মানিক তুই কষ্ট পাচ্ছিস, তুই এরকম চিন্তা ভাবনা করিস না, আমি তোকে আমার আয়ুটা দান করে দিয়ে গেলাম, তুই আগের জন্মে আমাকে যে বাঁচিয়েছিলিস সেটার এটা করে দিয়ে গেলাম আমি তোকে। তার মানে বুঝতে পারছো, মানে এই যে তুমি বললে প্রত্যেকটা ভালো কর্মের ফল আছে না, এই যে ফলটা দিয়ে গেল, মানে নিজে মরে কাউকে বাঁচিয়ে দিয়ে গেল। তুমি বিশ্বাস করবে না, ছেলেটার সাথে এখনো মানিকের সাথে আমার কথা হয়। নামটা পুরো আমি ডিসক্লোজ করতে পারছি না। তো বলছে, দাদা তুমি জানো না আমি আজকে ওই পিএলআর করার পর মানে পিএলআর প্লাস রেকি করার পর, পিএলআর তো একটা প্রসেস চলে 2 ঘন্টা 3 ঘন্টার একটা প্রসেস চলে, রেকি করার পর আমি সত্যি কথা আজকে চাকরি পেয়েছে ছেলেটা। আইটিবিপিতে চাকরি পেয়েছে, চাকরি টাকরি করে সমস্ত কিছু করে বলছে সব ভালো, ওই ট্রমাটিক্যাল ব্যাপারটা কেটে গেল। এমনকি ও জানো খেলার সময় কোনো কিছু মানে বাথরুমে যাচ্ছে বা কোনো কাজ করছে, ও মুখে বিড়বিড় করতো সবসময় যে আমি অপঘাতে মরবো না তো। এতটা ট্রমা চলে এসেছিল ওর। যাক এখন ছেলেটা ভালো আছে, এইটাই মানে সত্যি কথা আমার গুরু, আমার মানে স্পিরিট গাইড, আমার মানে অ্যানসেস্টারদের কাছে অনেক মানে ধন্যবাদ, আমি তাকে ভালো করতে পেরেছি এই আর কি। আর একটা প্রসেস হয়েছিল পিএলআরের, এটাও খুব ইন্টারেস্টিং। তো এটা একটু অন্যরকম। ইনার বাড়ি হচ্ছে এইটা মানে ইয়েতে কলকাতা সল্টলেকেই। হ্যাঁ, আমার কাছ থেকে অনলাইন সেশন নিয়েছিল, আমি মেডিটেশন হিলিং প্লাস হচ্ছে হিপনোথেরাপি ও পিএলআর এর মাধ্যমেই দেখেছিলাম। ছেলেটা না একটা কেস কামারিতে ভুগছে। মানে কোনো কিছু করেছে তার জন্য কেস কামারিতে ভুগছে। আমাকে বলছে মানে ওর না কোথা দিয়েও কিছু রাস্তা খুলছে না। তা ওর মায়ের সাথে সম্পর্ক সেরকম একটা ভালো না, বাবার সাথেও ভালো না, যেহেতু কেস কামারি হয়েছে। ও নিজে থেকেই ও আমার কাছে আসলো, মানে এসে আমাকে এটাই বলে যে দাদা এরকম কেস কামারি চলছে, তুমি কি কিছু হিলিং দিয়ে কিছু করতে পারবে, বা এরকম কি হয় পিএলআর এর মাধ্যমে যদি কিছু করতে পারো। কারণ আমি তো এরকম কোনো কিছু দোষ করিনি। তাই বলছি তুমি বলো সমস্ত কিছু। আমাকে টোটাল ঘটনাটা বললো। একজন বিবাহিত মহিলাকে ভালোবেসেছিল। তা যাই হোক, ভালোবাসার পর সমস্ত কিছু হয়ে সেই মহিলাটা তার নামে কেস করে দেয়, তার সাথে থাকেও এবং কেস করে দেয়। কেস কামারি হওয়ার পর সে মোটামুটি 20 দিন মতন জেলও খাটে। 20 দিন মতন জেলও খাটে। তারপরে সে ডিসচার্জ পেয়ে যায় ওখান থেকে। ডিসচার্জ পেয়ে যাওয়ার পর মানে রেপ কেস দেয় তাকে, এ তো একদম নন ভেলেবেল অ্যালিগেশন না। তো যাই হোক 20 দিন ইয়ে করার পর উকিল ওকে বের করে নিয়ে আসে। যাই হোক তারপরে আসে এরকম এরকম ব্যাপার। ওর পিএলআর করতে গিয়ে আমি যেটা বুঝেছিলাম, ও একজন ব্রাহ্মণ ছিল, সৎ ব্রাহ্মণ পূর্বজন্মে। ওর রূপ মানে অন্যরকম, মানে এই জন্মে ওকে দেখতে খুব সুন্দর। ছেলেটা কায়স্থ, কিন্তু ও বাই প্রফেশন একজন হোমিওপ্যাথিক ডক্টর এখনো হয়েছে, বাই প্রফেশন। মানে ওর পরে ওর জীবনটা চেঞ্জ হয়।
আমি যেটা বলছি, হোমিওপ্যাথিক ডক্টর ওইখান থেকে আসার পরে জীবনটা ভালোভাবে চেঞ্জ করে নেয়। মানে উনি তার আগে পড়াশোনা সেরকম মন টন ছিল না বলতে গেলে? পড়াশোনায় মন ছিল, কিন্তু কিরকম বাউন্ডেলে মার্কা ছিল। ওকে। বলে না বা যেরকম বাল্মীকি মুনি, রত্নাকর দস্যু থেকে বাল্মীকি মুনি কেন হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা তাই না? ইনসিডেন্টের পর, একটা ইনসিডেন্টের পর ওর জীবনের চাকাটা পুরো ঘুরে যায়। হ্যাঁ, ওকে দাঁড়াতে হবে। হুম, যাই হোক, সেই ছেলেটা দাঁড়ায়, একটা কোর্স করে হোমিওপ্যাথিকের, গ্রামীণ একটা ডাক্তার, ভালো ইনকাম করে। যাই হোক, তারপরে ও কি হয়, ওর মানে ওই লাইফেও ব্রাহ্মণ ছিল, তার মায়ের পুজো করত, এবং ও না পাড়ায় পাড়ায় যে আমরা এই টোলের পণ্ডিত গিয়ে পুজো করে না, শিক্ষাদান করে না, ওই জিনিসটা ও করত। এইবার বিবাহিত ও ছিল, কিন্তু ওই লাইফে ও একজনকে সুস্থ করে। সুস্থ করার পর সেই মহিলাটা না ওকে জোর করে ওর মানে ওকে ফাঁদে ফেলানোর চেষ্টা করে, ওর প্রেমে মানে ও ভালোবেসে জড়িয়ে যায়, ওকে ভালো করেছে। ওর এত বড় বাজে রোগ ছিল মহিলাটার। এ না কোনোদিন রাজি হতে চায় না, এই ছেলেটা কোনোদিন ওই জন্মে রাজি হতে চায় না। ও ওই জন্মে কি করেছিল, মেয়েটার সাথে প্রচুর মানে পাড়ায় বিচারক ছিল না, বিভিন্ন মুন্সি যারা ছিল, বিচারপতি ছিল, ওদের ডেকে মানে ওকে অকথ্য ভাষায় মানে উল্টো পাল্টা তাদেরকে দিয়ে অ্যালিগেশন, গালিগালাজ এরকম দেয়, মানে তার মান সম্মানটা নষ্ট হয়েছে মেয়েটার। হ্যাঁ, তো এটা হওয়ার পরে সে কোনো কিছু সাফার করেনি, মেয়েটা কিন্তু কোনো কিছু সাফার করেনি, কিন্তু সাফার করেছে কোনটা, আমার মান সম্মানটা হানি হয়েছে, ওইটা ওর গায়ে লেগেছে, প্রেস্টিজের ব্যাপারটা। এই জন্মে ওর এসে এইটা হলো, সেম ক্যারি ফরওয়ার্ড হয়ে এসছে ওই মেয়েটা, ওরকম মানে একজনের বউ, দেখো মিল দেখো, ও একজনের বউ, এই লাইফে ব্যাচেলার। হ্যাঁ, এইখানে এসে কি হলো, এরকম এমন কিছু করে দিল, মানে নিজেই ওর লাইফে আসলো, এসে ওর ফাঁদে মানে প্রেমের ফাঁদে ফেলে ছেলেটা ভালোবাসলো, ভালোবেসে সমস্ত কিছু করে এরকম অ্যালিগেশন দিয়ে দিল, ওর সাথে থাকলো এবং অ্যালিগেশন দিয়ে দিল। এটা কেন? ছেলেটা তো আমার সামনে এসে কাঁদছে রীতিমতন, যেটা কি ব্যাপার, কি মানে কি বৃত্তান্ত, যে কেন আমার সাথে এরকম হলো, আমি তো কোনোদিন কারোর সাথে খারাপ কাজ করিনি। যাই হোক, কি বলতো কৌশিক, সত্যি কথা বলতে গেলে আমি যেটা বুঝেছি, আমার এই পিএলআর বা রেকির প্রত্যেকটা মানে কর্মের না সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, থাকবেই, তোমাকে কোনো না কোনো জন্মে পেতেই হবে। তা যার কথা বলছিলাম সে এখন সুস্থ, তার কেসটাও ওঠার মুখে, যেহেতু সে ওই জন্মে কোনো সাফার করেনি, আর পরে ওইটুকু দিয়ে স্টপ হয়ে গেছিল, পরে আর কোনো কিছু সাফার করেনি, সেহেতু এই জন্মে সাফার করবে না। যদি সাফার করতো, তাকে বেঁধে রাখতো, ধরে রাখতো, এও তাহলে হতো। এই হচ্ছে ঘটনা। তো তোমারও প্রত্যেক কোনো না কোনো জন্মে কোনো কিছু কর্ম ছিল, যার জন্য তুমি এই যে পডকাস্ট করছো, সোশ্যাল মিডিয়ায় তুমি আজকে ভালো জায়গায় রয়েছো। এটা প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিস রিলেটেড। প্রত্যেকটা তোমাকে একটা ছোট মানে কথা বলি আমি তোমাকে, আমি আমার জীবনের আমার মনে হচ্ছে যে আমার শেষ হয়ে এসছে, কারণ আমি অনেক চাকরির চেষ্টা করেছি, আমি অন দ্য ক্যামেরাই বলছি, অনেক চাকরির চেষ্টা করেছি, অনেক রকমের ধাক্কা খেয়েছি পার্সোনাল লাইফ থেকেই বলবো, কারণ ফ্যামিলি আমার ওরকম না যাতে আমাকে খুব নিচু করবে, আমার ফ্যামিলি খুবই ভালো। এটা মানে আজকে কে পডকাস্ট দাঁড়িয়েছে, কিন্তু আমার 4 জন, কে মানে কৌশিক আর কিংসুক না, তার সাথে আমার মা বাবাও আছে, একদম ঠিক আছে। কিন্তু আমার এটা একটা কোনো না কোনো একটা জায়গা থেকে মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়া বা এই ধরনের প্ল্যাটফর্ম আমার জন্য একদম বেস্ট। আমি 27 বছরে এসে শুরু করি, আমি এখনও কন্টিনিউ করে যাচ্ছি আমি পডকাস্টটা, কিন্তু 27 বছরের আগে আমি একটা স্কুলে চাকরি করছিলাম, আমি স্কুলের টিচার ছিলাম, আমি একইভাবেই মানে আঁকা নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু আমার কোনো না কোনো জায়গা থেকে মনে হয়েছে যেন ওখানে গিয়ে আমি বেশি অপমানিত হচ্ছিলাম, এখানে কিন্তু সেটা আমি পাচ্ছি না। এই যে তুমি কথাটা বললে না, এটা একদম কৌশিক খুব যুক্তিযুক্ত কথা। এই যে তুমি মা বাবার কথা বললে, হ্যাঁ, উনাদের অবদানটা না, এই লাইন বলো, যে লাইন তোমার হবে না বা যে পাত তোমার ভগবান তোমাকে লিখে রেখেছে সেই পাতই হবে। আর তুমি দেখবে
মা বাবারা সবসময় সেই পথে না খুব ইন্ধন যোগায় হুম হুম যে হুম, তোমার হুম, এটা হুম, হবে। হুম। আমার ঠিক মা কিন্তু এটা যেরকম, আমি এই পডকাস্টেই বলছি, আমার মা যেরকম আমাকে রেকি নিয়ে খুব উৎসাহ দেখায় হ্যাঁ প্রচন্ড পরিমাণে, তুই এটা কর। কিন্তু সে কিন্তু টেকনিক্যালি কিছু জানে না। কিছু জানে না। আমার বাবা মা কিন্তু এমন কিছু না, এই এটার কি হলো, এটা ভিউজটা প্রচুর আসছে, এটার কেন কম আসছে, বাবা কিন্তু জানে না যে কি বিষয় কেমন কি। কিন্তু তাদের কাছে এটা কি যে তাকে আমার ছেলে বা আমার যে দুই ছেলে কাজ করছে কে কে পডকাস্টে, এটা তাদের কাছে কিন্তু খুব হ্যাঁ, সম্মানের জায়গা। এইটাই হচ্ছে মা বাবার আশীর্বাদ। আর সবচেয়ে বড় কথা, আমাদের মন এমন একটা স্টেজে থাকে না, হুম আমাদের মন জানতে পারে তোমার কিন্তু আগে থেকেই সব ঘটনাগুলো ঘটানো। হ্যাঁ, বলো ভগবান শ্রীকৃষ্ণ যেরকম বলে রেখেছে, আমি ঘটিয়ে রেখেছি হ্যাঁ সবকিছু। হ্যাঁ তা তোমার সাবকনসিয়াস মাইন্ডে না অলরেডি সব প্রোগ্রামিং করা, তোমার কি হুম হবে, তুমি কি করে এসছো, এই হুম জন্মে কি হতে চলেছে, তা তুমি জানতে পারবে যে আমার এটাই হবে। তোমার অন্তরাত্মা থেকে না, মানে অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে সাড়া দেবে যে কৌশিক তুমি এটা কর। হ্যাঁ, আমি অনির্বাণ আচার্য, আমাকে সাড়া দেবে যে এটা করো। হুম যে কোনো মানুষকে সাড়া দিলেই সেটাই হয়। হুম আর যতদিন না সেই কাজে, কোনো কাজে সে স্যাটিসফ্যাকশন পাচ্ছে, হুম যদি একবার স্যাটিসফ্যাকশন পেয়ে যায় সেটা তো আলাদা ব্যাপার, সেই হুম কাজই হুম হবে। হুম হুম। স্যাটিসফ্যাকশন না পেলে সে ঘুরতেই থাকবে, মানে চরকি ঘোড়ার মতো ঘুরতেই থাকবে আবর্তের মধ্যে। তারপরে যেই সে, মানে ধরো 40-এ বা 45-এ বা 27-এ যখন হোক, যে একটা প্ল্যাটফর্ম পেয়ে গেল, ব্যাস সে উঠে যাবে। তো তোমার মনে হয় কোনো না কোনো ভাবে এই কে কে পডকাস্ট বা আমি কৌশিক সেন হুম, আগের জন্মে বা কোনো না কোনো ভাবে আমি কি এই লাইনের সাথে যুক্ত ছিলাম, অবশ্যই। তাই জন্য এটা আমাকে এটা বেশি না টানে? হয়ে, এটা তুমি ধরো এটাও ছিলে না, তুমি প্রচার কার্যের কোনো ইয়েতে ছিলে। তুমি দেখো, যার জন্যই তুমি আজকে স্পিরিচুয়াল কোনো ব্যক্তিদের নিয়ে তুমি পডকাস্ট বেশি করছো, তাই তো? হুম হুম হুম। নিশ্চয়ই তুমি নিজেও স্পিরিচুয়াল খুব, অবশ্যই স্পিরিচুয়াল, তুমিও ভগবান বিশ্বাস করো। হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু আহ, অন্যরা যেভাবে মানে হুম, আমি সেটা তোমার মানি। মধ্যে এরকম আছে আমি যে আমি ভগবান ঠাকুর দেখেই পুজো করে ওরকম করে বিশ্বাস না না করতে না, নেই। আমি কর্মটাকে বিশ্বাস তুমি বেশি করি। কর্মটাকে বিশ্বাস করো, ভগবানকে এমনিও ডাকা যায়, ডাকলেই পাওয়া যায়, তুমি হ্যাঁ এটাই বিশ্বাস করো। হ্যাঁ আমি তোমাকে অন দ্য ক্যামেরা বলছি, তুমি এরকম তোমার মনের মধ্যে চলে চলে তো? ঠিক সেম। হুম 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 যে আমি আলাদা করে সময় আমি ওনাকে দেবো না, আমি দেবো। হুম, হ্যাঁ ভগবান তুমি আছো, আমাকে এরকম দেখো। করেই ভগবানকে ডাকতে হয়। হ্যাঁ, শ্রী রামকৃষ্ণ পরমাংশদেব যেটা করতেন ওরকম করে ডাকতে বলেননি তো। হুম খুব ভালো লাগে যখন আমরা যখন এরকম নিজেদের যখন যারা 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 এই আমাদের যে যেমনি বড় বড় ক্রিয়েটার্স যারা আছেন, হুম গৌরব তপাদার আছেন, হুম হুম বঙ্গাই আছেন, বা ধর বলতে গেলে সিনেমা লাইনে দেব আছেন, তারপর তোমার প্রসেনজিৎ আছেন, তোমার খেলার জগতে বিরাট কোহলি, রোহিত শর্মা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ঋষভ পান্ত। তোমার মনে হয় না এরা আগের জন্মে এরকমই কিছু ছিল বলে আজকে তাদেরকে আমরা প্রত্যেকটা এই কথা লাইফের বলছি? পডকাস্ট আছে। এই যে বিরাট কোহলির কথা বললে না, হুম বিরাট কোহলি, দেব, এরা আগের জন্মে না প্রচুর দান করে এসছে, ধ্যান করে এসছে। তুমি দেখো, এরা তো দেখায় না। হুম। বিরাট কোহলি সবসময় মালা চ্যান্টিং এর, হ্যাঁ মানে চ্যান্টিং মালা নিয়ে ঘোরে। হুম। হুম, রজনীকান্ত, কেউ জানে কি না জানি না, নিজে ক্রিয়া সাধক, কি নিজে বলছো? ক্রিয়া করে। ক্রিয়া আচ্ছা, করে না? তারপরে আরেকটা বলি, আমি প্রথমে যখন এসছিলাম না, হুম আমার একটা ভুল হয়েছে বলতে, আমি হেমা মালিনীর, মানে হেমা মালিনী তো নিজের একই জানে, তা কি হয়, কি করে এত সুন্দর রাখে নিজেকে, হুম হুম। হেমা মালিনী নিজের একই জানতেন। আচ্ছা, 2003 সালে সচিন তেন্ডুলকরের যখন টেনিস এলবো হয়েছিল না, শুনেছো? হ্যাঁ 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 হ্যাঁ। টেনিস এলবো যখন হয়েছিল না, সে হুম 1500 টাকা পার ডে, সম্ভবত 1500 কি 2000 টাকা পার ডে রেকি নিয়ে নিয়ে খেলতে নামতো। খেলা শেষ, আবার পেন শুরু। ওইটুকু টাইমের জন্য হুম হিলাররা হুম হুম। ওই প্রচন্ড প্রবলেম হয়েছিল ওটাতে। ব্যথাটা ইয়ে করে, মানে ইরেজ করে ওকে খেলতে নামাতো। কারণ সেই সময় সচিন তেন্ডুলকর ফর্মে ছিল। হুম 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 তাহলে হুম। টেনিস ঠিক। এলবো নিয়ে কেউ খেলতে পারে না। পারে না তো, ওটা মানে বলা হয়েছিল যে ওনার মানে কেরিয়ারের পিক টাইম, পিক টাইম। এবং শেষ হয়ে যেতে পারে এই এলবো, টেনিস এলবোর জন্য। হ্যাঁ, একদম। আমি তখন শুনছিলাম, কিন্তু আস্তে আস্তে উনি রিকভারি করে নেয়। তারপরে এই হাতে যে ব্যান্ডটা পরতো, এই একদম, এই হাতে ছিল, এই হাতে টেনিস এলবোটা ছিল, এই হাতে একটা ব্যান্ড পরতেন উনি। রেকি নিয়ে নিয়ে উনি খেলতে নামতো। হুম, তারপরে শাহরুখ খান নিজে রেকি নিয়েছে 2 বছর। প্রিয়াঙ্কা চোপড়ার সাথে একটা মানে না ইনসিডেন্ট হয়েছিল, মানে সেই সময় একটা আইটেম সঙের শুটিংয়ে, ডন। হ্যাঁ,
মানে খুব ব্যথা পেয়েছিল চেস্টে। ব্যথা পেলে উনি ২ বছর কোনো কিছু করতে পারেনি। সেই সময় রেকি নিত, ২ বছর রেকি নিত। কারণ ওনারা জানেন যে এই আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতিগুলোতে কতটা কাজ হয়, হিলিংয়ে কতটা কাজ হয়। প্রত্যেকটা হিলিং মডালিটি এক্সে বারকার এক। মানে তুমি পিএলআর বলবে, পিএলআর রেকি বলবে, লামাফেরা বলবে, অ্যাঞ্জেল হিলিং বলবে, কোনটা করবে না তুমি? মানে মানুষের আধ্যাত্মিক স্পিরিচুয়াল লাইফ, আর্থিক প্রবলেম প্রত্যেকটা এই মাধ্যমে সারানো যায়, প্রত্যেকটা। এইবার তুমি হয়তো প্রশ্ন করতেই পারো, তোমার মনে জাগতে পারে যে দাদা তাহলে তুমি যখন এত কিছু পারো, হুম, তাহলে তুমি এত ডিভোর্স হচ্ছে, এই যে এত মহামারী হচ্ছে, এই যে আমি আরেক জায়গাও বলেছিলাম, ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী মিল করিয়ে দাও, কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। যেটা তোমার লজিক্যাল, মানে লজিক আছে যেটাই, সেটাই। তুমি বিপদে পড়বে, বিপদে পড়লে তুমি যখন অসহায় অবস্থায় ডাকবে না এই শক্তিগুলোকে তুমি শিখে, আর যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করতে পারো, ডাকে সাড়া দেবে। আমি আজকে অনির্বাণ আচার্য তোমার পডকাস্টে এসে আমি বলছি, আমি নিজে নিজে এমনি এমনি আসেনি এই পাথে, এমনি এমনি আসেনি, নিশ্চয়ই কোনো কিছু আছে, ওই জন্যেই আমি এসেছি। দাদা এই রেকি হিলিং এর অনেক মানে কথা শোনা যায় ভৌতিক, কারোর বাড়িতে ভূত এসছে বা এক্সোসিজম, যেটাকে আমরা খ্রিস্টানিটিতে দেখা যায়, এটার উপর ফিল্মও আছে। না আমি কি উচ্চারণটা ঠিক রাখলাম? হ্যাঁ, এক্সোসিজম। এক্সোসিজম। তো এই ব্যাপারটা কি? আচ্ছা, প্রথম কথা আমি একটা কথা বলি, প্রথমে একটু শুরু করবো কৌশিক, রেকি দিয়ে কখনো খারাপ কাজ করা যায় না। কেন? তুমি একটু ভুল বললে। হ্যাঁ, যদি বলো একটু। আমি তোমায় বলি, হ্যাঁ, ধরো আমার কাউকে পছন্দ, হ্যাঁ, সেই মেয়েটা বা ছেলেটা যেই হোক না, সে আমাকে পছন্দ করে না, তুমি আমার হয়ে ওকে পছন্দ করাচ্ছ, তার জন্য তো সেটা বাজে না। এইবার আমি একটা ছোট্ট করে কথা বলি, ওখান থেকে সমস্ত কিছু সৃষ্টি করা আছে। এইবার আমি ভগবানের উপরে যেতে পারবো না, কেন যেতে পারবো না? চেষ্টা করছি। আমরা ওই শিবত্ব হয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু এখনো পারিনি। লাস্টে গিয়ে যাই তাই হবে, আমিও মরবো, তুমিও মরবে, সবকিছুই ঠিক আছে। এক্সোসিজমের ব্যাপারে বলতে গেলে প্রথমে একটা কথাই বলবো যে এটা রেকির মাধ্যমে হয়। আর তুমি যে কথাটা বললে যে ওই মানে কাউকে ভালো করা বা এই যে লাভ রিলেশন নিয়ে করার, রেকির একটা বিশেষ গুরুত্ব আছে। রেকি দিয়ে যেটা হয়, কারোর খারাপ করা যাবে না। কেন খারাপ করা যাবে না? ওই যে মহাজাগতিক প্রাণশক্তি, এই প্রাণশক্তির মাধ্যমে সবসময় তোমার জন্য যেটা বেস্ট, সেটা তোমার মা বাবার থেকেও রেকি ভালো করে চাইবে যে তোমার ভবিষ্যতের জন্য যেটা বেস্ট সেটাই তোমাকে দেবে। তুমি কাউকে টানতে পারবে না, তুমি কাউকে ফেলতেও পারবে না। বা যদি মনে করো যে তোমার গার্লফ্রেন্ড বা তোমার ওয়াইফ, তুমি তাকে সরাতে চাইছো রেকি দিয়ে, হবে না। বা তুমি 1 কোটি টাকা লটারি বাঁধাতে চাইছো, হবে না। ওই পরিমাণ অর্থ আসবে তোমার হাতে, এটা হয়ে যাবে। আর ওই তোমার গার্লফ্রেন্ড তোমার ভবিষ্যতের জন্য যদি তোমার ওয়াইফ থেকে থাকে, তোমার জন্য মানে তার জন্য যদি তোমার শুভত্ব আরো বেশি বেশি পড়ে ইনহ্যান্স হয়, তাহলে সেই তোমার লাইফে আসবে, তুমি রেখে দিয়েও কিছু করতে পারবে না। এইটা একটা ব্যাপার। আর এক্সোসিজমের কথা বলবো, যেটা তুমি বললে কৌশিক, রেকি মাস্টার ডিগ্রিতে এক্সোসিজমের একটা ব্যাপার আছে, যেটা দিয়ে সত্যি সত্যি প্রেত বা স্পিরিট, মানে বাজে বাজে স্পিরিট শরীরের মধ্যে প্রবেশ করলে বা তার আশেপাশে ঘুরলে বা কোনো যদি অরার মধ্যে প্যাবেলস থাকে, সেগুলোকে ইরেজ করা যায়, রিমুভ করা যায়। হ্যাঁ, এই ঘটনা সম্পর্কে একটু বলি তোমাকে। দমদম ক্যান্টনমেন্ট, এখানে হয়েছিল কি, ছেলেটা হচ্ছে সিআইএসএফে চাকরি করে, ফ্ল্যাট ভাড়া নিয়ে থেকেছে। ছেলেটা বাড়ি থাকে না, তার শাশুড়ি মা আর তার বউ থাকে। প্রতিদিন নিয়ম করে ওদের 2টো টাইমে, মানে ধরো রাত্রির বেলায় 12টার পর থেকে কল বন্ধ করে দিচ্ছে, কিন্তু টপ 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 করে জল পড়ছে। যেই দরজাটা খুললে আবার জল বন্ধ, কি করে সম্ভব? আবার এরকম হচ্ছে বাড়ির মধ্যে দিয়ে মনে হচ্ছে পচা দুর্গন্ধ আসছে,
পচা দুর্গন্ধ সেটা অন্যরকম। তো আর একটা ব্যাপার, শাশুড়ি যেটা আমাকে বলেছিল যে বাবা আমার আমি এরকম দেখতে পেয়েছি, উনি জবধান করতেন, আর জবধান করলে তো অরাটা লাইট হয় বা রেকি করলেও হয়, তুমি বুঝতে পারবে, যেটা আমরা হিলারটা বুঝতে পারি। তো উনি বুঝতে পেরেছিলেন পাশ দিয়ে কে না কালো মতন হেঁটে হেঁটে যাচ্ছে। হতেই বলে ঠিক আছে বয়স্ক মানুষ, একবার দেখি। আমি গেছিলাম ন্যাচারালি, গিয়ে আমি এক্সারসাইজম করেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম জিনিসগুলো যে এরকম হয়, মানে প্রথমে যেটা ঢুকেই বুঝতে পেরেছিলাম বাড়িতে বিকট পরিমাণে গন্ধ, হ্যাঁ বিকট পরিমাণে গন্ধ। যাই হোক, তো ভালো কথা, আমি এক্সারসাইজিং করলাম প্রথম 2 দিন করার পর, তারপরে 3 দিন পর থেকে যেটা হলো ওই প্রবলেমগুলো আস্তে আস্তে ইরেজ হলো। আমাকে ফোন করে রীতিমতন বলল যে দেখো বাবা এই যে প্রবলেমগুলো হচ্ছিল আর হয় না, আর হচ্ছে না, তাহলে কি এরকম ইরেজ হয়ে গেল? আমি বলছি আরও 1 সপ্তাহ দেখুন। আমি নর্মালি যেটা চার্জ করি, আমি চার্জ নিয়েই আমি সমস্ত কিছু করলাম। যাই হোক, ওইটা এক্সারসাইজিং করে ওটা রিমুভ হয়েছে, রেকির মাধ্যমে এটা হয়, কিন্তু মাস্টার ডিগ্রিতে তাকে যেতে হবে। সেকেন্ড ডিগ্রি দিয়ে বা মাস্টার প্র্যাকটিশনার দিয়ে এটা হয় না। মাস্টার প্র্যাকটিশনারের পরে যে টিচারটা হয়, এই টিচারের সময় এটা শেখানো হয় স্পিরিট রিলিজ টেকনিক, যেটাকে বলা হয় যে কোনো স্পিরিটকে শরীর থেকে বলো বা বাড়ির থেকে বলো রিমুভ করা যায়। এটা আমরা কোনোভাবে জোর করে সেই জায়গাটাকে আমরা তারকে একটা সিদ্ধি লাভ করার চেষ্টা করছি, মানে সে যাতে স্বর্গে যেতে পারে, এটাই তো তুমি চেষ্টা করো। সিদ্ধি লাভ না, এই কথা মানে তাকে মুক্তি পাওয়ানোর চেষ্টা মানে এটা একটা জোর করছি না ব্যাপারটা। না, এটা কেন জোর করছি না, দেখো প্রত্যেকটা আত্মার গতি মানে পরম গতি প্রাপ্ত হওয়া উচিত, এটা তো আমরা গীতায় পড়েছি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান তোমাকে মিডিয়াম হিসাবে পাঠাবে, যেরকম একটা মিডিয়াম হিসাবে তোমাকে পাঠিয়েছে যে তুমি পডকাস্ট করবে, সমস্ত কিছু করবে, এরকম করে আর্নিং করবে। আমাকেও সেরকম পাঠিয়েছে একটা মিডিয়াম হিসাবে মানুষের উপকার বা মানুষের এই সব কাজকর্মগুলো মিডিয়েটার হিসাবে পাঠিয়েছে। তো হিলারদের বা যারা এই কর্মগুলো করে তাদের প্রত্যেকেরই দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে প্লাস হওয়া উচিত যে যা মানে এক্সারসাইজিং বা এই আত্মাগুলোর গতিপ্রাপ্ত হয়ে যাওয়া, তা মানে তারা সবসময় তারা তোমার সাথে কানেক্ট করবে, করেও কানেক্ট করলে মানে তুমি ভয় পেও না। এটা কি সত্যি যে আমার আশেপাশে বা আমি যেখানে এখন বসে আছি তার আশেপাশে একটা স্পিরিট আছে? তারা হতেই পারে, কিন্তু তারা তোমার ক্ষতি করছে না, তার মুক্তির চেষ্টা আমি কেন করব? খুব ভালো প্রশ্ন করেছো। আমরা সবসময় মানে দর্শকদের উদ্দেশ্য এটা বলা, আমরা কখনো কখনো বলি না এই ভগবান আমার এই কাজটা হলে ভালো হতো, আমার এই লটারিটা বাদলে ভালো হতো, আমার এই সাইকেলটা হলে ভালো, আমি পরীক্ষায় যাতে ভালো করে পাস করি বা ইন্টারভিউ করি, ক্র্যাক করি, এটা হলে ভালো হতো। তখন কি হয়, কিছু কিছু নেগেটিভ স্পিরিট না আমাদের কাছে চলে আসে, বা পজিটিভ স্পিরিটও আমার কাছে চলে আসে, হতেই পারে পজিটিভ বা নেগেটিভ দুটোই আসতে পারে ডাকলেই। তা এটা হওয়ার পর সেই কাজটা তোমার উদ্ধার হয়ে যাবে, কিন্তু সে তখন না এই ফার্স্ট হেভেন থেকে যেতে পারে না সেকেন্ড হেভেনে, তারা সেকেন্ড হেভেনেই থাকে অ্যাকচুয়াল, বা থার্ড হেভেনেও থাকলো কিছু কিছু ভালো স্পিরিট। যেতে না পারলে সমস্যাটা কি হয়, তোমার রোগ ব্যাধি অন্য কিছু সৃষ্টি হয় শরীরের মধ্যে, ডাক্তার রিকভারি মানে ওষুধ দিয়েও এগুলো কিওর করতে পারে না। তখন এই শক্তিগুলো কাজ করে, মানে এই আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি বা স্পেশালি রেকি কাজ করে বা এক্সারসাইজম কাজ করে এই স্পিরিটটাকে রিলিজ করার জন্য, যে রিলিজ হয়ে যাবে সমস্ত কিছু ঠিক হয়ে যায়। দাদা, আমাকে এরকম অনেকে ফোন করেছে যে আপনার পডকাস্টে এরকম অনেক লোক এসছে যাদের সাথে কাজ করে আমাদের ভালো লেগেছে। আচ্ছা, কিন্তু আমি এটার জন্য থ্যাংক ইউ আপনাদেরকেও, এবং বাদবাকি অনেক পডকাস্টে অনেক লোক আছে এবং প্রাইভেটলি অনেকে আছে যারা যারা হিলিং করায় বা তোমার মতোই পুরো কাজ করে, তারা কোনো না কোনোভাবে দেখা যায় তারা ফ্রড করছে বা তারা বলছে যে আমি এত টাকা নেব, যেটা মানে দরকারই নেই ব্যাপারটা, ঠিক আছে? আর তার থেকেও বড় কথা হচ্ছে আজকে আমাদের সামনে তুমি বসে আছো এবং আমাদের যে দর্শক তোমাকে দেখছে, সোজাসুজিভাবে জিজ্ঞেস করি তোমার কাছে দর্শক কেন যাবে, বা হিলিং কেন করবে, বা এই পিএলআরটা কেন করবে, বা রেকি বা যে অ্যাঞ্জেল হিলিংও করো, তুমি ডিস্টেন্স হিলিংও করো,
কেন করবে? প্রথম কথা, আমার কাছেই যে আসতে হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু আমি একটা টপিক বলবো তোমাকে। কীরকম টপিক? প্রত্যেকের মধ্যে না আধার আছে, আধার। এই আধারটা যদি না থাকে তার হাতে হিল হয় না, আরোগ্যকরণ হয় না। তুমি যদি সেই আধারের মধ্যে না থাকতে পারো, তুমি হিলার নয়। তাহলে কি করে বুঝবো আমি সেই মাস্টার কতটা ভালো বা সেই হিলার কতটা ভালো? প্রথম কথা, এটা আমি বুঝবো, সে কন্ট্রোভার্সির মধ্যে যাবে না, কোনো পরিমাণ কন্ট্রোভার্সির মধ্যে যাবে না। আর দ্বিতীয়ত কথা, তার প্রত্যেকটা চক্র অ্যালাইন থাকবে। আমাদের এই রেকির মধ্যে, আমি তো একজন রেকি অ্যাঞ্জেল এবং লামাফেরা মাস্টার, তা আমি যেটুকু বুঝেছি, এই যে 7খানা চক্র আছে না, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহুত, বিশুদ্ধ এবং আজ্ঞা অর সহস্রার, এই যে সপ্তচক্র আছে, এই সপ্তচক্রটাকে অ্যাক্টিভেট রাখতে হয়, প্লাস অরাটাকে ঠিক রাখতে হয়। আমাদের মণিপুর চক্র যদি কারো ড্যামেজ থাকে, ওই যে কন্ট্রোভার্সিয়াল কথা বলছিলাম, যে কন্ট্রোভার্সি করে, পিএমপিসি করে, এটা অনেক রেকি মাস্টার করতেই পারে, সেটা তাদের ব্যাপার। আমার এইসব নিয়ে কোনো ধ্যান ধারণা নেই, আমি এসব থাকি না। আমার কাজ হচ্ছে মানুষকে হিল করা, সুস্থ করে দেয়া। আমি সুস্থ করতে এসেছি। আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি 2 লাখের বেশি লোককে শিখিয়ে যেতে চাই, এটা আমার টার্গেট। তো যাই হোক, এটা যারা করে তাদের মণিপুর চক্রটা আগে নষ্ট হয়। যেই তোমার মণিপুর চক্রটা নষ্ট হবে না, সেই তোমার মধ্যে এই পয়সা রিলেটেড নেশা চলে আসবে, এবং তোমার এটা মনে হবে আমি সর্বেসর্বা, এবং এ মাস্টার ভালো নয়, ওই মাস্টার ভালো নয়, এটা করতেই থাকবে। তো আমি এটা বলবো না সবাই আমার কাছেই আসুক, আমি বলবো যে আরও মাস্টার আসে, দেখুক তারা। আমি তো সবে নতুন, কিন্তু আমি এটা বলবো যে যে মাস্টারের কাছে যাবে, যে রেকি মাস্টার বা যে হিলারের কাছে যাবে, একটুখানি সমস্ত দিক বিচার করে, যেখানে হিলটা ভালো হয়। অ্যাকচুয়াল মানুষ পয়সা দেবে কি জন্য? কৌশিক, আমি একটা হিলিংয়ের চার্জ হিসাবে একটা অ্যামাউন্ট নিই। তো 21টা দিন বা আমার শিডিউল যেটা থাকে, সেই শিডিউলটা 41 দিন চাই থাকুক, ওই কটা দিন তো মানুষ কষ্ট করে পয়সাটা দেবে, যে আমার মেয়েটাকে এরকম ট্রমাটিক্যাল আছে, সমস্যা আছে, হিল করে দাও। আমার ডিভোর্সের কেস চলছে, যাতে আমার ডিভোর্সটা না হয়, হিল করে দাও। মানুষ অনেক আশা নিয়ে আসে। হয় এটা কাজটা? হ্যাঁ, অবশ্যই হয়। ডিভোর্সের অনেকে ধরো স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লেগে গেছে, দেখো ডিভোর্স যদি না হয়, দেখো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ভালো হয়ে গেল, এটা হয়। হ্যাঁ, বা এটাও হতে পারে, আমি অন দ্য ক্যামেরা বলছি, ধরো সেই স্বামী সেই মহিলার জন্য ভালো নয়, স্ত্রীর জন্য ভালো নয়, বা সেই স্ত্রী স্বামীর জন্য ভালো নয়, তাহলে বিচ্ছেদ হয়ে যাবে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি একটা পয়েন্ট অফ ভিউ থেকে তোমাকে একটা বলবো। আমি একজনের হিলিং করেছিলাম, ব্রেকআপ হয়ে গেছে 3 মাস আগে। ব্রেকআপ হওয়ার পর আমাকে ছেলেটা ফোন করে বলছে, না সরি মেয়েটা ফোন করে বলছে যে দাদা এরকম এরকম ব্যাপার, আমাকে ছেড়ে দিয়েছে, তুমি একটু দেখো না, তুমি তো হিলিং করতে পারো, আমার পাড়ারই একজন, তুমি তো হিলিং করতে পারো, তুমি দেখো না কি করা যায়। খুব কষ্ট করে আমাকে পার ডে 350 টাকা দিয়ে ও হিলিং করালো। 2 মাস হিলিং করেছি, ছেলেটা চাকরি পেয়েছে, চাকরি পেয়ে ওর লাইফেই ফিরে এসছে। এই তো হলো, তোমার ভালো কিছুর জন্য যেটা দরকার সেটাই ও করবে, হিলিং। ধরো তোমাকে আমি একটা যদি ঘটনা বলি, ধরো একটা ছেলে চাই না যে আমি ওই মেয়েটার সাথে থাকি, ঠিক আছে, বা মেয়েটা চাইছে যে আমার সাথেও ছেলেটা থাকতে হবে, যেভাবে হোক অনির্বাণদা তোমাকে করে দিতেই হবে। হ্যাঁ, এটা তুমি আরো ভালো প্রশ্ন করলে, কারণ এই দর্শকেরা অনেক ক্লায়েন্ট আসে এরকম জোর করতে হয়। হ্যাঁ, জোর করার সময় আমি একটাই বলতে পারি তাদেরকে, আমি রেকি দিতে পারি, প্রয়োগ সাপেক্ষ, কি হবে আমি জানি না, সত্যি কি হবে আমি জানি না, কিন্তু যেটা ভালো হওয়ার সেটাই হবে। ধরো পরবর্তীকালে ছেলেটা কষ্ট পাচ্ছে, একটা কষ্ট কি বলতো, আমরা তো ভুগেছি ওই কষ্টটাতে, জানি যে সোলের কতটা এই হার্ট চাকরে না প্রচন্ড ব্যথা করে, আমি জানি এটা।
তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যেটা তার ভালো অবশ্যই ভালো করবে, কারণ পরবর্তী লাইফে যে ধরো মানে তুমি কি বলতে চাও, মানে অবশ্যই ভালো, তাই এটা কি মানে যদি পাওয়ার থাকে পাবে, না তো পাবে না? পাবে না একদম। কিন্তু ধরো দাদা কোনো না কোনো ভাবে তার ছেলেটার মনেও কিছু না কিছু একটা কোনা রয়েছে সেই মেয়েটার তাহলে ব্যাপারে, দুজনের মধ্যে যদি থাকে তাহলে পাবে, আর এটা যদি ভালো হয় তাহলে তুমি তুমি দুজনকে পাবে। অবশ্যই পাবে, অবশ্যই হবে সেটা। হুম, এটা ফিউচার বলবে সবসময়। হ্যাঁ, কারণ আমাকে হিলিং করতে হবে, আমরা তো জানি না। আচ্ছা, এই যে তুমি প্রশ্নটা করলে, আমরা ভগবানের উদ্দেশ্যে যখন কোনো কিছু চড়াতে যাই, হ্যাঁ, হুম। তখন কি কোনো কিছু মানে ভেবে যাই সত্যি কি ওই চাকরিটা আমার হবে? আমি তো কত কিছু চড়িয়েছি, তুমিও চড়িয়েছো, আমি তোমাকে প্রশ্ন করছি, একদম। দর্শকরাও না কত আমি কিছু চড়াই, চড়িয়েছে। আমাকে যদি তুমি কেউ জিজ্ঞেস করে আমি কোনো রকম তুমি চড়াই চড়াও না। না, কিন্তু আমি দর্শকরা তো বিশ্বাস অনেকেই করি আছে যে- চড়ায়, হ্যাঁ, চড়িয়েছে। চড়িয়েছে, কিন্তু কিন্তু আমি তাদের কি আমি আমি আমার বলি, আমি বিলিভ রেখেছি যে জীবনে আমাকে একটা টিচার হওয়া, এটা আমার আমি আমি হব, হ্যাঁ, এটা আমি বিলিভড ছিল। একদম একদম। কিন্তু আমি কোনো জায়গায় গিয়ে বলিনি যে আমি যদি চাকরি পেয়ে যাই আমি তোমাকে 10,000 টাকা দেবো বা আমি মন্দিরে দান করবো, আমি এটা কিন্তু ভাবিনি। আমি এটা ভেবেছি যদি আমি চাকরি পেয়ে যাই আমি মানুষের সেবা করবো, ওই 1,000 টাকাটা আমি কোনো খাবারের দ্বারা আমি মানুষকে হেল্প করবো, দান হেল্প করবো, করবো, হ্যাঁ, আমি সেটা এটা ভেবেছি। এটা একটা পয়েন্ট অফ ভিউ। কিন্তু তো অনেক দর্শক আছে, অনেকেই আছে দেয়। যে এরকম আমি পেয়ে গেলে না এটা দেব হুম, বা হুম। দিতে পারি, বা যেটাকে আমরা বলি মানত করা। মানত করা। সবার কি মানত সফল হয়েছে? তাহলে আমি রেকি করছি, আমি যে এরকম করে দিতে পারবো হুম, হুম। সেটা আমি কখনো বলি না। কেন বলি না? আমি সৎভাবে রেকিটাকে দিতে চাই। অনেক ইউটিউবারের কাছে গিয়ে অনেক হিলাররা বলে দেয় এরকম, কিন্তু আমি এটা করব না। কারণ আমি এটা সবসময় চাই যে মানুষ বুঝুক এটা। আর রেকি করলে সেটা হিল হবে, তার জন্য এমন কিছু ভালো চলে আসবে। ধরো ওটা হলো না, হুম। তার জন্য এমন ভালো কিছু চলে আসবে তার লাইফে, সে সেটা নিয়েই হ্যাপি থাকবে। যদি বলো কিরকম অনির্বাণদা, ধরো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ওই সম্পর্কটা হলো না, কিন্তু তার জন্য এতটাই ভালো মানুষ আসবে, হ্যাঁ, সে খুশি থাকবে, সে নিজে আমাকে বলবে যে আমি ভালো আছি। তার আর্থিক প্রবলেম হয়তো সেই জায়গাটায় গিয়ে আমার ওই কারখানাটা চলছে না, তার চালানোর ইচ্ছা, কিন্তু রেকি করতে করতে ধরো এটা চললো না, ওটা ধরো দেখছে সে বন্ধ হয়ে গেল, হ্যাঁ, কিন্তু এমন একটা জিনিস খুলে গেল, তাহলে তখন ভালো কিছু হয়ে গেল। এক্ষেত্রে আমি আমার একটা কথা শোনাতে পারি? তুমি একদম, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আমার রেজিস্ট্রি করেছি এই পুজোর পর। হ্যাঁ জানি, আমি রেজিস্ট্রি করেছি। রেজিস্ট্রি করতে গিয়ে কি হয়েছে, প্রথম সইটা আমার পড়ে গেল, ইনিশিয়াল করে বায়োমেট্রিক দেবো, আমার আর আমার ওয়াইফের বায়োমেট্রিকটা ম্যাচ করলো প্রথমবার। আমি অ্যাঞ্জেল পে করে গেছিলাম, রেকি করে গেছিলাম। কি জন্য তুমি করে গেছিলে? অ্যাঞ্জেল পে করে যাতে ঠিকঠাক হয়, কারণ অনেকে তো আমাদের উপর ব্ল্যাক ম্যাজিক করেছিল যাতে এই সম্পর্কটা না হয়। হ্যাঁ, এটা সত্যি ব্ল্যাক ম্যাজিক করেছিল। তো ঠিক আছে, যাদের যাদের কর্ম তারা মানে করেছে। মানে তুমি ঠিক আছে, বলছি তুমি আগে তোমার হ্যাঁ, স্টোরিটা শেষ করো। এইবার তারপরে কি হয়েছে, আমি অ্যাঞ্জেল প্রে করে গেছিলাম, যেরকম রিচুয়াল করার করে গেছিলাম, স্পেল করেছিলাম, যাই হোক সেগুলো সাকসেস হয়েছে। কিন্তু কি হলো, আশ্চর্যজনকভাবে ও 250 বার বায়োমেট্রিক দিয়েছে, 250 বার, সংখ্যাটা 250 বার বায়োমেট্রিক দিয়েছে, একবারও সফল হয়নি। কিন্তু লাস্ট পর্যন্ত আমি অ্যাঞ্জেল নাম্বার দেখছি 333 দেখছি, 101 দেখছি, 111 দেখলাম, আমি বলছি, আমি তখন না মানে আমার মানে মূর্তি অন্যরকম হয়ে গেছে। আমি কেন এটা হচ্ছে, অ্যাঞ্জেলদের কাছে প্রার্থনা করছি, রেকির কাছে প্রার্থনা করছি, আমি তো এরকম কোনো অন্যায় করিনি, আমরা বাড়ি চলে যাবো, আমার বাড়ির থেকে যারা যারা এসেছিল বাড়ি চলে যাবো। ঠিক ওর বাড়ির থেকে আর আমার বাড়ির থেকে কি হলো জানি না, হঠাৎ করে বলছে আজকে বিয়ে করতে হবে, আজকে যেহেতু ভালো সময় আছে। তাহলে ওটা কি হলো, বিয়েটা কিন্তু হলো, রিচুয়ালটা হলো, ওইটা আমাদের জন্য সুইটেবল বলে ওইটাই হলো। তার মানে আমি এইটাই বোঝাতে চাইছি এই উদাহরণটার মাধ্যমে, তোমার জন্য যেটা ভালো সেটা ভালো হবে। লাস্ট পর্যন্ত আমরা সবাই তো হাসি খুশি থাকলাম। তাহলে তুমিও দিনের শেষে রেকি যদি নাও, হিলিং নাও, তুমিও হাসি খুশিই থাকবে, রেকি তোমাকে ফেরাবে না। বা এই আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি যেগুলো আছে তারা কখনো ফেরাবে না। তুমি যে রেকি বারবার বলছো, এই ভাষাটা বা এই যে ভগবানের যে একটা নাম, তো মানুষ তো ওটা থেকেও, যারা এখন যেমনি আমাদের ঘরে গণেশ আছে, রাম আছে, যে যে ভগবান, হিন্দু ধর্মের যে ভগবান যারা বাড়িতে আমরা রাখি, তাদেরকেও ডাকলেও তো সেই জিনিসটা পাবো।
আচ্ছা, এইবারে একটু বলি, খুব ভালো প্রশ্ন এটা। হ্যাঁ, মানে মানে সেইভাবে যদি আমরা ডাকি। আমাদের 12খানা হেভেন আছে, হুম। এইটাও একটা স্বর্গ। সর্বোচ্চেও মানে সর্বোচ্চ স্তরে ত্রিদেব থাকে, তার হুম। উপরেও আরো হায়ার ডাইমেনশনে আরো হায়ার এনার্জি থাকে। হুম। তোমার মনে হয় অত মানে সাধনার বল আছে আমাদের এই কলিযুগে এসে যে হট করে ডাকলেই পাওয়া যাবে? খুব দীর্ঘকায় সাধনার ব্যাপার না? আমার তো মনে হয় এটা। হুম। কিন্তু রেইকির এমন একটা প্রসেস যেটা গৌতম বুদ্ধ মা তারার কাছ থেকে পেয়েছিলেন। হুম। হুম, মা তারার কাছ থেকে পেয়ে তিনি ওই তার শিষ্য রত্নগর্ভের কাছে গৌতম বুদ্ধ দিয়ে গেছিলেন। গৌতম বুদ্ধ তোমরা সবাই জানো, দর্শকরাও সবাই জানে, নারায়ণের সপ্তম একদম। অবতার, তাই না? তা তিনি এইটা শেখাতেন, তিনি শিখিয়ে টাচ ট্রিটমেন্ট করে কি করে দিতে হয় সেটা করতেন। তা কমল সূত্রের মধ্যে লিখে দেওয়ার পর এই জিনিসটা তিনি ভেবেছিলেন যে অন্য কারোর হাতে পড়লে হয়তো খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য সেটা সরায়নি। তারপরে 1921 সালে ডক্টর মিকা উসুই নিজে এই শক্তিটার পুনরাবিষ্কারক যাকে বলা হয়, উনি এই শক্তিটা আসে, এই শক্তিটাকে গ্রহণ করে। তার মধ্যে একটা লেন্দি প্রসেস ছিল, 21 দিনের একটা আত্মশুদ্ধি ছিল, 21 দিনের একটা মেডিটেশন ছিল। 21টা পাথর নিয়ে তিনি যান কুরিয়ামা পর্বতে। তিনি এই মানে প্রসেসের মাধ্যমে মানে লাস্ট দিন ওনার আজ্ঞা চক্রে এসে একটা লাইট টাচ করে এবং সে অজ্ঞান হয়ে ওই অবস্থায় পড়ে যায়। ঘুমের মধ্যে কিছু কিছু সিম্বল দেখতে পায়। এই সিম্বলগুলোর মাধ্যমে কি করে চিকিৎসা করা যায় সমস্ত, মানে মানুষের পূর্বজন্ম থেকে শুরু করে এই জন্মের যে কোনো ডিজায়ার পূরণ করা যায়, যেটা যুক্তিযুক্ত ডিজায়ার সেগুলো পূরণ করা যায়, এইগুলো তিনি করে। এমনকি চটজলদি রক্ত বন্ধ করা যায় এর মাধ্যমে, আমি নিজে করে দেখেছি। তো যাই হোক, এই এই বিদ্যাটার প্রচলন করে, এই বিদ্যাটার প্রচলন করে তিনি এখানেই ক্ষান্ত থাকেননি, উনি শেখাতে শুরু করে, হ্যাঁ, অনেক মানুষের হেল্পও করতে থাকে। তারপরে আস্তে আস্তে মানে চুচিরো হায়াসে, হ্যাঁ, ম্যাডাম তাকাতা হায়ায় তাকাতাকে জ্ঞান মাস্টার করে এবং তিনি দেহত্যাগ করে। তো এরকম কি বলতো, সত্যি কথা বলতে এই ডাইমেনশনের মানে থার্ড ডাইমেনশন বা ফোর্থ ডাইমেনশনের যে শক্তিগুলো আছে, এই শক্তি মানে যেটা তুমি বলছিলে ভগবানকে ডাকা গেলে যে ব্যাপারটা হয়েছিল, তাদেরকে ডাকা যায় অ্যাঞ্জেলদের মাধ্যমে বা এই শক্তিগুলোর মাধ্যমে। অ্যাঞ্জেল হচ্ছে এমন একটা শক্তি যেটা হচ্ছে ঈশ্বরের দূত। ঈশ্বরকে তো মানে হট করে পাওয়া যায় না, তাকে ডাকলে সে একটা মিডিয়েটার রেখে দিয়েছে। মানে এই অ্যাঞ্জেলদের ডাকলে, ধরো আর্কঅ্যাঞ্জেল সন্দেলফোন, উনি এতটাই বড় মনে করা হয়, সেই ঈশ্বরের খুব কাছের। যেমন আর্কঅ্যাঞ্জেল গেব্রিয়েল, উনি খুব ঈশ্বরের কাছের, হ্যাঁ, গডের খুব কাছের। এই অ্যাঞ্জেলদের প্রে করলে আমাদের যে মানে যেগুলো তোমার কি বলবো, যেগুলো আমাদের হয় উইশ, এই উইশগুলো ডাইরেক্ট তারা ঈশ্বরের কাছে নিয়ে যায় এবং তাড়াতাড়ি ফুলফিল হতে সাহায্য করে। তাহলে একটা কথা বলি, তোমাকে চাকরি বা কোনো কিছু ভালোভাবে যদি পেতে হয়, তোমাকে আগে পড়াশোনা করতে হবে, মানে অ আ ক খ শিখতে হবে, ছোট 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 করে উঠতে হবে, একটা স্টেজে স্টেজ, প্রত্যেকটা স্টেজে উঠতে হবে। এটাও তাই, তুমি হট করে পাবে না। হ্যাঁ, যারা পায় তারা আগের জন্মে, পূর্বজন্মের থেকে তাদের অনেক সুকৃত কর্মের ফল আছে, তাই জন্যই এই জন্মে পায়। মনে হয় বোঝাতে পেরেছি তোমাকে। একদম, নিশ্চয়ই নিশ্চয়ই। দাদা, থ্যাংক ইউ এতটা আমাদের সাথে শেয়ার করার জন্য, পিএলআর এর ব্যাপারগুলো বা রেকি হিলিং এর দ্বারা কি করে আমরা বুঝবো পুনর্জন্ম, বা এই যে এতটা ভাস্ট একটা সাবজেক্ট এখনো শেষ হয়নি, মানে আরো যদি 2-3টে পডকাস্ট করা তাহলে ঠিক হবে এটা। কিন্তু আমরা যখন শেষের দিকে আছি, তো লাস্টে একটা চাইবো যে পিএলআর এর উপর যদি তোমার এক্সপিরিয়েন্স এটা কোনো ঘটনা। আচ্ছা, আমার এক্সপিরিয়েন্সে রিসেন্ট 1 মাস আগের একটা ঘটনা বলি কৌশিক। কি বলবো তোমাকে, ছেলেটা এসছিল নিজে আমার কাছে। তো ছেলেটা যখন এসছিল না, চোখের তলায় পুরো মানে কালি পড়ে গেলে, ডার্ক স্পট, হ্যাঁ, ডার্ক স্পট পড়ে গেলে যেরকম হয়। যাই হোক, আমি যথারীতি ভেবেছিলাম হিলিং নেবে, কোনো সমস্যা আছে মানসিক কোনো। যাই হোক, ও এসছিল, সাথে বউ এসছিল। তো
শুধু বলে যে আমি আমার মানে 4 তলা ফ্ল্যাটে যেখানে থাকি সেখান থেকে আমি নিচে দেখতে পারি না, আর এমনকি আমি উপর থেকে পড়ে যাওয়ার খুব স্বপ্ন দেখি। আচ্ছা, যাই হোক পিএলআর করতে হবে। কেন? ডাক্তার দেখাচ্ছে, হোমিওপ্যাথিকের ট্রিটমেন্ট অনেক সময় হয় না, ভালো ডাক্তার যদি পাওয়া যায় ট্রিটমেন্ট হয়। যাই হোক, তো সে ট্রিটমেন্ট করাতে হয়নি। তো যাই হোক, একজন সাজেশন মানে যে সাজেশন থেরাপি দেয় সে বলেছিল যারা পিএলআর করে তাদের কাছে যেতে। তা আমার কাছে এসছিল। আমি পিএলআর করতে গিয়ে যখন মেডিটেশনের মাধ্যমে সমস্ত কিছু করে ঢুকলাম, ও দেখছে যেটা, ও দার্জিলিংয়ে ঘুরতে গেছিল একটা জায়গায়। দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে ও না মানে গাড়ি চালাচ্ছে, মানে সেই সময় তো আবহাওয়া খুব যে সময় গেছিল আবহাওয়া খুব ডিস্টারবেন্স ছিল। ও না বুঝতে পারেনি ব্যাপারটা, এমনভাবে গাড়িটা ওখান থেকে ক্র্যাশ হয়েছে একদম ওর, মানে পড়ে ও দেখতে পাচ্ছে গাড়ির যে মানে ইয়েটা ওর মানে যে যেটা স্টিয়ারিংটা ওর বুকের মধ্যে দিয়ে ঢুকে গেছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, ভেঙে ঢুকেছে তাহলে? হ্যাঁ, ভেঙে পুরো ঢুকে গেছে, মানে এমনভাবেই ক্ল্যাশ হয়েছে। আর এই জন্মে ও যখন দেখে মানে ওই জিনিসগুলো ওর বুকের এইখানেই, মানে সেন্টারে, এই অনাহত চক্রে না প্রচণ্ড যন্ত্রণা হয়, মানে ওই জিনিসটাকে ফিল করতে পারে, প্রচণ্ড ব্যথা হয়। এই জন্য ও ওই কষ্টটা সহ্য করতে পারছে না। যাই হোক, তোমার এরপরে কৌশিক তাকে পিএলআর থেরাপি দেয়া হলো। দেওয়ার পরে মানে ওর রিসেন্ট আরও হিলিং চলছে। ও রীতিমতন আগে যে অবস্থায় ছিল তার থেকে এখন তোমাকে বললো ফার বেটার, 70% বেটার হয়ে গেছে। কাজকর্ম আগে তো করতেই পারতো না, ঠিকঠাকভাবে এখন করছে। ওর কিছু চ্যান্টিং, কিছু ওকে হিলিং দেয়া হয়েছে, দিচ্ছে। আমি তোমাকে নামটা ডিসক্লোজ করছি না, প্লিজ। কোথাকার এটা ঘটনাটা? এটা তোমার হয়েছে আমাদের এই মধ্যমগ্রাম সাইডেই, মধ্যমগ্রাম সাইডেই হয়েছিল, কিন্তু জায়গাটার নাম বলছি না। একদমই না। তোমার ওইখান থেকেই ও মানে যাই হোক ফিরে আসার পর ও রীতিমতন বলে যে হচ্ছে আমার যে আগের যে পেইনটা, ওই পেইনটা এখন কম। মানে এই পিএলআর সেশন দেওয়ার পর, হিলিং দেওয়ার পর পেইনটা কম হয়, কিন্তু মানে ছাদের যে কার্নিশগুলো হয় না, ওই কার্নিশের দিকে পুরো না থাকাতে পারলে এখন অনেকটা দেখতে পারে। ধরো ও আগে দোতলা থেকেও দেখতে পারতো না, এতটাই খারাপ ছিল। একতলা থেকে দেখলেও ভয় করতো, মানে ও ভাবতো আমার মনে হয় পাটা পিছলে যাবে। তাহলে প্রত্যেকটা লাইফের সাথে প্রত্যেকটা জন্মেরও একটা মানে আগের জন্ম, তার আগের জন্ম কি হয়েছে, এটাও ওর আগের জন্মে গেলে হয়তো দেখা যেত। ও তো জাস্ট বলেছিল হিল করার জন্য, দেখা যেত কোনো না কোনো কর্ম করেছে যার জন্য এই লাইফে ও সাফার করছে। তো প্রত্যেকটা জন্মের সাথে প্রত্যেকটা জন্ম লিঙ্ক আপ, যেমন আমাদের প্রত্যেকটা চক্রের সাথে প্রত্যেকটা চক্র লিঙ্ক আপ। এমন একটা ব্যাপার হয় না, এই পয়েন্টের থেকে একটু বাইরে চলে যাচ্ছি। আমাদের তেমনি চক্রগুলো আমরা যখন আসি তখন তো চক্রগুলো অ্যালাইন থাকে, তারপরে যখন আস্তে আস্তে পরিবেশ পরিস্থিতির জন্য চক্রগুলো ডিসব্যালেন্স ব্লক এরকম কিছু হয় বা সংকুচিত হয়ে যায়, তেমনি তুমি তার ন্যাটাল চার্ট বা রাশি চক্র দেখতে পাবে তার ওই গ্রহগত অবস্থানও ওরকম, মানে খুব মজার ব্যাপার এটা। গ্রহগত অবস্থানও ওরকমভাবে রয়েছে যে ও ওখান থেকে পড়ে গেছিলো, এরকম ওই ট্রমাটিক্যাল ব্যাপারে ভুগবে, এরকম হয়। এইগুলোকে হিলিং করা যায়, এই রেকি দিয়ে তুমি নবগ্রহকে হিলিং করতে পারবে। এই এমন একটা কোর্স, লামাফেরা দিয়ে তুমি নবগ্রহকে হিলিং করতে পারবে, জানা দরকার এইগুলো। অ্যাঞ্জেল দিয়েও পারা যায়, শুধু তোমাকে জানতে হবে। এখন যদি আমি বলি অনেক রেকি মাস্টার বা হিলার বলবে এইগুলো তো হয় না, কিন্তু প্রত্যেকটা মানুষের এক একটা করে নিজস্ব এক্সপিরিয়েন্স আছে মানে তোমার স্পিরিচুয়াল লাইনে। আমি এক্সপিরিয়েন্স করেছি, করে দেখেছি এগুলো এরকম করলে হয়, তো এরকম করেই আমি করি, হিল হয় ভালো করে। সমস্যা যে অঞ্চলগুলো বা সমস্যাকৃত যে অবস্থানগুলো, সেটা 100-এর মধ্যে 100% ঠিক না হলেও
70 থেকে 85% ঠিক হয়। এরকম কি কোনো এই শক্তির মধ্যে এরকম কি কোনো পাওয়ার আছে যে এটা ঠিক হবে না বা এটা ঠিক হয়ে যেতে পারে, ফিরে আসতে পারে, এইগুলোর তোমাকে একটা সিগন্যাল দেয়? আচ্ছা, সিগন্যাল যেহেতু কথা বললে, আমি কাজ করতে গেলে বুঝে যাব বা বুঝি। ইনটিউশন পাওয়ার মানে যেটা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। তুমি শিখলে তোমার মধ্যেও আছে, অমুক ব্যক্তি শিখলে তার মধ্যেও থাকে। এই যে পিটুইটারি গ্ল্যান্ড যেটা, এই হুম হুম পিটুইটারি হুম হুম গ্ল্যান্ডকে হুম। অ্যাক্টিভেট করে রেকি শক্তি। এই গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করলে সে অটোমেটিক্যালি বুঝতে পারা যায়। আমি কালকের ঘটনাই বলছি তোমাকে। কালকে যেটা হয়েছে, আমি একজনকে হিলিং করতে গেছি। তোমার হচ্ছে ইয়েতে, মানে তোমার ওটা কোথায়, ওটা হচ্ছে কলকাতাতেই, এই ইয়েতে বাগুইহাটি, সরি, হুম বাগুইহাটিতে আমি হিলিং করতে গেছি। হিলিং করতে গিয়ে সে না তার হাজবেন্ডের সাথে মানসিক টর্চার আগের দিন রাত্রি হয়েছে। হাজবেন্ডের সাথে খুবভাবে মানসিক টর্চার হয়েছে। নামটা ডিসক্লোজ করলাম না। আমি রেকি দিয়ে বুঝতে পেরেছি। তা আমি নিজে বললাম যে, বোন তোমার কি এরকম হয়েছে? তা যদি ছবি দেওয়া যেত হয়তো আরও দর্শক বিশ্বাস করতো, কিন্তু আমি ছবি দিতে পারবো না। আমি এটা আমার এক্সপিরিয়েন্স থেকেই বললাম। কিন্তু সে কাঁদতে কাঁদতে না বলেছিল আমার হাতটা ধরে, যে দাদা এরকম হয়েছে, তুমি কি করে বুঝলে? এটা তো কারোর বোঝার ক্ষমতা নয়। এটাই এই জন্যেই রেকি শিখলে বা এই আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি যেগুলো আছে সেগুলো শিখলে মানুষ জানতে পারে বা মানুষ বুঝতে পারে তার পরবর্তীতে কি হতে পারে, বা পূর্বজন্মে সে কি ছিল, যে যার নিজের এক্সপিরিয়েন্স একদম। এটা সত্যি কথা বলতে অনেকেই বলে না, কারণ এখানে আমি একটা কথা বলবো, সাধনাটা সবসময় না গুপ্ত রাখতে হয়। আমরা বলে ফেলি ঠিকই, আমরা অনেক কিছুই ডিসক্লোজ করে ফেলি। এখনকার দিনে তো দেখাই যায় যে রেকির যে সিম্বলগুলো সেগুলো নেটে দেখা যায়, হুম। এগুলো দেখাতে নেই, পাওয়ার কমে যায়। বা এই সিম্বলগুলো অনেকে হাতে আঁকে হ্যাঁ, বা এই গলায় আঁকে, এইগুলো করতে নেই। হুম। তাদেরকে জিজ্ঞেস করো, তারা বলে প্রোটেকশন ওয়াইজ, না, তাই জন্য এগুলো ইউজ এগুলো করি। এগুলো এরকম করে প্রোটেকশন হয় না। তুমি তোমার এই জিনিসগুলোকে যত নিজের মধ্যে রাখবে তত বেশি প্রোটেকশন হবে। হুম, এটাই হচ্ছে কথা। দ্যাটস ইট। থ্যাংক ইউ দাদা আমাদের এত সুন্দর পডকাস্ট দেওয়ার জন্য। আর একদম, তোমাকেও আমরা একেবারে থ্যাংক ইউ। শেষের দিকে, তোমার যদি কিছু কথা বাকি হয়ে থাকে তুমি বলতে পারো আমার আমি দর্শকদের জন্য। একটা কথাই বলতে চাই কৌশিক, যারা যারা হিলার আছে হুম বা যারা যারা মাস্টার আছে, সবাই তো অসৎ হয় না, আবার সবাই সৎও হয় না। আমি একটা কথাই বলতে চাই যে সবাই মানে নিজেদের কাজটা সবাই ঠিক করে করুক, যেটায় আমাদের সঠিকভাবে শিক্ষা দেয়া যায়। হুম যে কোনো মানুষকে, যারা রেকি শিখতে আসছে, যারা সমস্ত কিছু হিলিং নিতে আসছে, পরিষেবাটা যাতে ঠিক করে দেয়া যায়। পরিষেবাটা ঠিক করে দিলে আমাদের তো সবসময় মোটিভ থাকে হিলার হিসাবে, যেখানে ডাক্তার, কথা একটা আছে না, ডাক্তার, হুম ডাক্তারের একটা, চিকিৎসকের একটা কি ধর্ম, যে আমাদের রোগী সুস্থ করা। তা আমাদের সবসময় মোটিভ থাকে একটা মানুষকে আরোগ্যকরণ করে দেওয়া। হ্যাঁ, আমরা যারা মায়াপুরে গিয়ে জপ ধ্যান করি বা চ্যান্টিং করি, তারা তো ফু দিয়ে সারাতে পারবে না, না। কিন্তু হিলারদের এই ক্ষমতাটা আছে। এই হিলাররা যেন পয়সার দিকে না তাকিয়ে প্রত্যেকেই যেন ঠিকঠাক করে সমস্ত কিছু হিলিংটা করে, তাহলে মনে হয় সমাজেরও উন্নতি, নিজেরও উন্নতি, নিজের কর্মটাকে ঠিক করে হুম প্রোগ্রেস করা যায়। কারণ আমি মনে করি আমি যদি শ্রেষ্ঠ পরিষেবা দিতে পারি, মানুষ পয়সাটা দেবে, মানুষের পরিচিতিটা হলে পয়সাটা পাবে। আমার এইটাই ব্যক্তিগত মতামত একটা। মতামত। হ্যাঁ, এটা সত্যি কথাও। যদি তুমি ভালো কাজ না করো, তুমি তো নিজেই বলছিলে যে তোমার জন্ম বা তার পরের জন্ম এটা ভুগবেই ভুগবে। ভুগতে হবে, আর অনেক সময় এই জন্মেও অনেককে দিয়ে যেতে সাফার হয়েছে। করতে, মানে এত পরিমাণ হয়ে যায় না, হুম। বলে না ঘরা পূর্ণ হয়ে গেছে, সেইটার জন্য এই জন্মে সাফার করে যেতে হয় কিছু কিছু টাইম। থ্যাংক ইউ দাদা, হুম। থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য। আপনাদেরকেও বলবো থ্যাংক ইউ, যে আমাদের বাদিকে নাম্বার দেওয়াই আছে, আপনারা কল করুন, যে কোনো সমস্যার সমাধান দাদা দেবে। এবং দাদার কাছে যদি কেউ শিখতে চাইছে তার জন্য কল করুন। আর কিছু বলার নেই দাদা, থ্যাংক ইউ আবারও। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট অনির্বাণ আচার্য, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার।